আপনারা সবাই ভালো আছেন। আমাদের ট্যুরের আজকে মোটামুটি শেষ দিন। তো আজকে আমরা আছি এখন শিলংয়ে। শিলং থেকে আমরা যাব আজকে গৌহাটি। মাঝখানে হয়তো কিছু জিনিস দেখবো, কিন্তু দেখবার ইন্টারেস্ট খুব বেশি আর নেই, কারণ ভীষণ ক্লান্ত লাগছে, ভীষণ টায়ার্ড লাগছে। আজকের ইচ্ছে আছে কামাখ্যা মন্দিরে যাওয়ার। তো এখন ঘড়িতে প্রায় 10টা বেজে গেছে। আমরা শিলংয়েই আছি, এখন এখান থেকে বেরোবো। বেরিয়ে সাজাগোজা সব রেডি। এই হচ্ছে আমাদের লুক, কারণ আজকের আমরা এথনিক লুকটা দিয়েছি। তার একটাই কারণ, সেটা হচ্ছে মন্দিরে যাওয়ার কথা আছে আজকে, কামাখ্যা মন্দিরে যাওয়ার কথা আছে, সেই জন্য এথনিক ড্রেস। তো চলুন পুরো রাস্তাটা সঙ্গে থাকুন। আর আজকে কি কি হয়, আজ যদিও খুব বেশি কিছু দেখবার নেই, কি কি হয় না হয় পুরোটার সাথে থাকুন, দেখো। সকালে যার কাছে যা ছিল তাই দিয়ে ব্রেকফাস্ট সারলাম। মোটামুটি রাস্তায় আমরা খেয়ে নেব। শিলং আমাদের এবার ছাড়তে হবে। বেবো আর পূর্ণাশা রেডি হয়ে গেছে, আমরাও রেডি। তো শিলংকে টাটা বাই বাই জানাবার সময় চলে এসেছে। যদিও খুব একটা যে মন ভরেছে তা নয়। আমাদের এবারের জার্নি বেশ কিছুটা হেক্টিকই ছিল। শিলংয়ে আরও 2 দিন থাকতে পারলে হয়তো ভালো লাগতো। তো দেখা যাক, পরে যদি আবার কখনো সুযোগ হয় এসে থাকবো। রাস্তায় একটা গল্ফ কোর্স পড়লো, এটাকে আমরা ভেতরে ঢুকে দেখিনি, এটা অনেকেই ভেতরে ঢুকে দেখেন। তো এখানে আমরা আর ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই যেটুকু দেখা যাচ্ছিল সেটুকুই দেখলাম। আর বিশেষ কিছু যে দেখবার আছে গল্ফ কোর্সে তা তো না। এই মোটামুটি গাড়িটাকে একটু স্লো চালানো হয়েছিল, আমরা দেখে নিলাম সবুজ মখমলের মতো প্রান্তর। যাই হোক, সামনে আরও অনেকটা পথ। আমরা ডিরেক্ট গৌহাটি যাব, প্রায় 3-3.5 ঘন্টার রাস্তা। মাঝখানে নিশ্চয়ই একটা ব্রেক দেবো। আর এখানে বেশ একসাথে এতগুলো গাছ দেখে বেশ ভালো লাগলো জায়গাটা। তো ভাবলাম একটু ধরেই রাখি। আর গাড়ির ভেতরে কিন্তু আমরা মোটামুটি ঘামতে শুরু করেছি, কারণ গাড়ির এসি খুব ভালো ছিল না। আর আমাদের সাজ পোশাকগুলো এইরকমই ছিল, সবাই আজকের আমরা মোটামুটি কুর্তি টপ পাঞ্জাবি এইসবই পরেছি। আমি যে কুর্তিটা পরেছি ওটা আমি নিয়েইছিলাম মৌহার কাছ থেকে একদম শেষ মুহূর্তে। যাই হোক, চলে এসেছি আমরা মোটামুটি মন্দিরের কাছেই। তো আমরা ভাবলাম মন্দিরটা দেখে তারপর হোটেলে ঢুকবো। তো মন্দিরের কাছাকাছি চলে এসেছি, গাড়ি রেখে এবার আমরা সামনের দিকে এগোচ্ছি। যথারীতি প্রচুর মানুষ এসছেন, প্রচুর মানুষের ভিড়, এবং একটা মন্দিরকে কেন্দ্র করে যে সমস্ত দোকানপাটগুলো গড়ে ওঠে প্রত্যেকটা জায়গাতে, এখানেও তার কিন্তু ব্যতিক্রম নেই। এখানেও চারিদিকে কিন্তু অজস্র দোকান, এখানে আপনি কি পাবেন না। এখন তাই মনে হচ্ছিল যে এখানেই টুকটাক ছোটোখাটো জিনিস যদি কিনে নিয়ে যেতে পারি সবার জন্য খুব ভালো হয়, কারণ শিলংয়ে সেভাবে কেনাকাটা করতে পারিনি বা সুযোগও পাইনি। চলুন সামনের দিকে যাই, আর মন্দির সম্পর্কে, মন্দিরের যা ইতিহাস আছে সেগুলো আমরা একটু একটু করে জানার চেষ্টা করি। কারণ এই মন্দির অত্যন্ত প্রাচীন একটি মন্দির, এবং এটাকে বলা হয় সতীপীঠ। তো তার একটা ইতিহাস বা গল্প সবসময় থাকে। তো সেই ইতিহাস বা গল্পটাকেই কিন্তু আমরা যদি না জানি, তাহলে এই মন্দিরের মাহাত্ম্যকে আমরা কিন্তু বুঝতে পারবো না। এখানে প্রচুর প্রসাদের জিনিস আছে। আমরাও একে একে কিন্তু একটা দোকানে সমস্ত জুতো রাখলাম, কারণ জুতো তাহলে ভেতরে খুলতে হতো, তার থেকে একটা নির্দিষ্ট জায়গায় যদি রাখা যায় তাহলে ভালো হয়। এবং আপনার টয়লেটও রয়েছে, কোনো অসুবিধাই নেই। তো আমরা এরকমই একটা জায়গা দেখে একটা দোকান ঠিক করলাম, সেখানেই আমরা জুতো রেখেছি, এবং সেই দোকান থেকেই আমরা পুজোর সামগ্রী কিনেছিলাম। এই যেখানে পুজোর সামগ্রীটা সাজছে, এখানে অনেক রকমের প্রসাদ আছে। এটা তো হয়ই, মানে আপনি যেমন টাকার পুজো দেবেন সেরকমভাবেই কিন্তু আপনার ঝুড়ি সাজবে। নিয়ে নিয়েছি সব কিছু। এবার মন্দিরের দিকে আমরা যাব। অসমের গুয়াহাটি নীলাচল পাহাড়ের চূড়ায় অবস্থিত এই কামাখ্যা মন্দির। আর এটি হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন ও প্রধান শক্তিপীঠ। দেবী সতীর যোনি পতিত হওয়ার স্থান হিসাবে একে মহাশক্তিপীঠ বা যোনিপীঠ মানা হয়। এটি তন্ত্র সাধনা, অলৌকিক বিশ্বাস এবং অম্বুবাচী মেলার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। পৌরাণিক কাহিনী অনুযায়ী শিবের স্ত্রী সতী পিতার অবমাননা সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে বিসর্জন দেন। তখন শিব সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। সেই সময় শিবকে থামাবার জন্য, কারণ তাহলে তো প্রলয় নৃত্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তখন কি করে বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর 51টি দেহকে 51টি খণ্ডে বিভক্ত করেন। সতীর দেহের মূল অংশ বা যোনি এই নীলাচল পাহাড়ে পড়েছিল। আর ইতিহাস দেখলে জানা যাবে যে 15 শতাব্দীর গৌড়ের রাজা
যিনি বিখ্যাত ছিলেন কালা পাহাড় নামে, তিনি কামাখ্যা মন্দির সহ পুরো অঞ্চলটিকে ধ্বংস করে দেন। পরবর্তীতে 1565 সালে কোচ রাজবংশের রাজা বিশ্বসিংহের পুত্র নরনারায়ণ ও তার ভাই চিলারায় ধ্বংসস্তূপটি উদ্ধার করেন এবং সেখানে আবার মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠিত করেন। আমরা একদমই মন্দিরের দোরগোড়ায় চলে এসেছি। চারিদিকে অনেক দোকানপাট, অনেক পুজোর সামগ্রী এবং ছোটোখাটো প্রচুর সামগ্রী কিন্তু রয়েছে। আর আরও একটা এখানকার রোমাঞ্চকর কিংবদন্তি আছে এবং স্থানীয় লোকবিশ্বাস যেটা, যে প্রাগ জ্যোতিষপুরী, বর্তমানে যেটা গৌহাটি, অসুর রাজা নরকাসুর দেবী কামাখ্যাকে বিবাহ করতে চেয়েছিলেন। দেবী তখন তাকে একটি শর্ত দেন যে যদি সে এক রাতের মধ্যে পাহাড়ের নিচ থেকে মন্দির পর্যন্ত পাথরের সিঁড়ি তৈরি করতে পারেন তবেই সে তাকে বিয়ে করবে। নরকাসুর প্রায় কাজটি সম্পন্ন করে ফেলেছিলেন, কিন্তু দেবীর মায়ায় একটি মোরগ ডেকে ওঠে এবং ভোর হয়েছে ভেবে নরকাসুর কাজটি অসম্পূর্ণ রেখে পালিয়ে যান। এই অসমাপ্ত যে সিঁড়িটি আজও মেখেলির পথ নামে পরিচিত। পুজো দেওয়ার আগে একটু মন্দিরটা ঘুরে দেখা, কারণ তখনও পর্যন্ত মন্দিরের দরজা কিন্তু খোলেনি। আর গৌহাটিতে ছিল কিন্তু বেশ গরম, মে মাস, বুঝতেই পারছেন, এবং যে গরম আমাদের কলকাতায়, মোটামুটি গৌহাটিতেই কিন্তু একই টাইপের গরম। আর মন্দিরের যে চত্বরটা, ওটা তো মানে পুরোপুরি রোদ্দুরের আলো পড়ছে, তার জন্য খালি পায়ে হাঁটতে কিন্তু বেশ অসুবিধা হচ্ছিল। এখানে প্রচুর মন্দির রয়েছে, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, কালী, শিব, পার্বতী, সবার কিন্তু এখানে পুজো হয় বিভিন্ন রূপে। আমরা মন্দির চত্বরটাই ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে পুজো নিয়ে নিয়েছি, আর এইখানটাতেই লাইন দিয়েছিলাম। কি ভালো যে আমরা সেই দিনই কিন্তু বেশি, মানে খুব কম সময় লাইন দিয়ে আমরা কিন্তু এই যে মন্দিরের দরজা, এখানে কিন্তু আমরা ঢুকতে পেরেছিলাম। অন্যান্য সময় কিন্তু বলে প্রচুর, মানে পুজো দিতে গেলে প্রচুর লাইন দিতে হয়, প্রচুর সময় যায়, কিন্তু লাকিলি আমরা ভালোভাবেই কিন্তু পুজো দিতে পেরেছিলাম এবং খুব একটা দাঁড়াতে হয়নি। ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, মন্দিরটা অনেকটাই দীর্ঘ। মন্দির যখন স্থাপন হয় তারপর কোচ রাজবংশের ওপর দেবী কামাখ্যার অভিশাপ নেমে আসে বলে জনশ্রুতি আছে। সেই থেকে কোচ রাজপরিবারের কোনো সদস্য বা বংশধর আজও কিন্তু কামাখ্যা মন্দিরে প্রবেশ করতে পারে না। এখানকার বিখ্যাত হচ্ছে অম্বুবাচী মেলা। প্রতি আষাঢ় মাসে অম্বুবাচী অনুষ্ঠিত হয়, আর এই 3 দিন মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ থাকে এবং বিশ্বাস করা হয় যে দেবী এই সময় ঋতুমতী হন। এই 3 দিন ব্রহ্মপুত্র নদের জল লাল বর্ণ ধারণ করে বলে ভক্তরা মনে করেন। এই যে লাইন দেখছেন, এখানেই আমরা লাইন দিয়েছিলাম ম্যাক্সিমাম 30 মিনিট। তারপর 3টের সময় মন্দির খুললো, আমরা খুব তাড়াতাড়ি পুজো দিতে পেরেছিলাম। অবশ্যই একজন ব্রাহ্মণমশাইকে সঙ্গে নিতে হয়। মূল মন্দিরটিতে কিন্তু দেবীর কোনো মূর্তি নেই, বরং একটি পাথরের ফাটল বা জনি আকৃতির শিলা রয়েছে। ভূগর্ভস্থ একটি প্রাকৃতিক ঝর্ণা বা প্রস্রবণের জল সবসময় ওই শিলাখণ্ডটিকে ভিজিয়ে রাখে। এখানে ভক্তদের লাল কাপড়ের টুকরো প্রসাদ হিসাবে ব্যবহার করা হয়। এখানে আপনি মোমবাতি জ্বালাতে পারেন, ধূপ জ্বালাতে পারেন এই জায়গাটাতে। এখানে আমরাও একটা করে মোমবাতি, প্রদীপ এগুলো জ্বালালাম, যেগুলো পুজোর যে থালাটা দিয়েছিল আমাদেরকে তার মধ্যেই কিন্তু ওগুলো ছিল। আমি, মেয়ে, শাশুড়ি, ওদিকে শুভ্রদা, সৃজনী, আর এই যে আমাদের বেবো, ও কিন্তু ধূপ জ্বালাচ্ছে। ছোট্ট বেবো কিন্তু এইগুলো জানি না ওর কতদিন মনে থাকবে, কিন্তু ও খুব এনজয় করছে ব্যাপারগুলো। এখানে আমারও ধূপ জ্বালানো, প্রদীপ দেখানো হয়ে গেছে। আর জানেন তো এই কামাখ্যা দেবীর নামটা কোথা থেকে এসেছে? সেখানেও কিন্তু আছে একটা পৌরাণিক গল্প। সতীর দেহত্যাগের পর শিব গভীর ধ্যানে মগ্ন হন, যার ফলে সৃষ্টির কাজ ব্যাহত হতে থাকে। তখন দেবতারা প্রেমের দেবতা কামদেবকে শিবের ধ্যান ভাঙতে পাঠান। শিব তার ধ্যান ভাঙলে রেগে গিয়ে তৃতীয় নয়নের আগুনে কামদেবকে ভস্মীভূত করেন। পরবর্তীতে নিজের রূপ ও সৌন্দর্য ফিরে পেতে কামদেব নীলাচল পাহাড়ে সতীর পতিত যোনি খুঁজে পান এবং এর পূজা করে শাপমুক্ত হন। কামদেবের নামানুসারেই এই স্থানের নাম হয় কামরূপ এবং সতীর আরেক নাম হয় কামাখ্যা।
গল্পগুলো কিন্তু বেশ সুন্দর। তো এখানে আসলে এই গল্পগুলো না জানলে আপনি এই মন্দিরের মাহাত্ম্য কিন্তু বুঝতেই পারবেন না। এত মানুষ আসছে, এত ভক্তের সমাগম হয়, নিশ্চয়ই তার কোনো কারণ তো আছে। এবং এই এত প্রাচীন মূর্তি এবং এত প্রাচীন মন্দির তাকে মেনটেন করা, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। এখানে কাজের মধ্যেই শিব পার্বতীর আছে, মা দুর্গা আছেন, বিভিন্নভাবে সাজানো আছে। এগুলো হয়তো অনেক পরে হয়েছে, কিন্তু মেন যে মন্দির তার ভেতরে তো ছবি তোলা যায় না, সুতরাং আমরা ছবি তুলিও নি। আর পুজোটা দিতে পেরেছি ভালোভাবে। এবার মনেই হচ্ছে পেটেও একটু চুই চুই করছে, কারণ আমরা অনেকক্ষণ না খাওয়া, মন্দিরের পুজো যখন দেওয়া হয়েই গেছে, এবার বাইরে বেরিয়ে একটু খাওয়া যেতেই পারে। দেখেছেন কত মানুষ এসছে, প্রচুর মানুষের কিন্তু ঢল নামে এখানে। মন্দিরটা আরও একবার দেখলাম, এটা মন্দিরের মেন গর্ভগৃহ, আর এটা বাইরের দিক। এখান থেকে হেঁটে আমরা বাইরের দিকে চলে গেলাম। এইবার বেশ কিছু জিনিস খুব পছন্দ হচ্ছিল দেখে, সেগুলো ছোট ছোট করে একটু নিয়েও নিলাম। আর আমাদের তো শুধু নিজেদের জন্য না, একটু বন্ধুবান্ধব চারিদিকে থাকে, তাদের জন্য একটু একটু করে টোকেন উপহার নিয়ে নেওয়া, সেগুলোও কিন্তু নিয়ে নিচ্ছিলাম। বেশ কিছু জিনিস আছে বেশ সুন্দর, বেশ ভালো লাগার। আর এই যে আমরা এখানে একটু বসে রেস্টও নিয়ে নিচ্ছি, কেনাকাটা করেছি মোটামুটি টুকটাক, সবার জন্য জিনিসও নিয়েছি, কিনতে পেরে বেশ ভালো লাগছে। তবে আমার মেন টার্গেট ছিল মেখলা কেনা। তো মেখলা এখানে বিক্রি হলেও খুব ভালো মনে হয়নি। তো সৃজনী বলল মেখলার জন্য আলাদা বাজার আছে, চলো সেখানে যাব। তো সন্ধ্যাবেলা আমরা আসামের বাজারেই ঘুরবো, সেখান থেকে মেখলা নেব। চলো, আমাদের রেস্ট হয়ে গেছে, এবার আমরা একটু যাই খেতে। আলপনাদিরা আগেই চলে এসেছিলো খেতে, এখান থেকে আমরা একটু আলাদা হয়ে গিয়েছিলাম। আমরা একটু কেনাকাটা করছিলাম বলে একটু দেরি হয়েছে। আর সবাই যেহেতু সকাল থেকে কিছু খাইনি, তখন বাজে প্রায় 3টে, সবারই খিদে পেয়ে গেছে। এই অন্নপূর্ণা হোটেলটায় ঢুকলাম খেতে। এখানে আলপনাদিরাও ছিল, ওই যে ওরা খাচ্ছে, তখন আমরা এসে ঢুকলাম। ওই কী কী নিয়েছি সেগুলো দেখছে। এখানে ভেজই পাওয়া যাবে সব কিছু, মন্দির সংলগ্ন সব কিছু। তো আমি নিয়েছিলাম একটা ধোসা, আর এটা রয়েছে একটা ভেজ থালি, যেখানে রুটি ছিল, ভাত ছিল, পাঁপড় ছিল, 2-3 রকমের ডাল ছিল। মোটেই খুব যে সুখাদ্য তা না, ওই রকম চলে আর কি। আর আমি আর মেয়ে নিয়েছিলাম হচ্ছে ধোসা। ও একটা চিজ ধোসা নিয়েছিল, আর আমি একটা প্লেন ধোসা নিয়েছিলাম। মানে প্লেন ধোসাই নিয়েছিলাম, ভেতরে আমার আলুর পুর না অতটা ভালো লাগে না ধোসায়, কেন জানি না। তো সেটা আমি নিইনি, আমি একটা প্লেন ধোসাই নিয়েছিলাম। গরম বেশ লাগছে, তাড়াতাড়ি করে খেয়ে এবার আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। ওখান থেকে বেশি না, আর 5-6 কিলোমিটার পর্যন্তই ছিল। আর এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী, আর তার উপরের ব্রিজ। এটা কিন্তু দেখতে ভীষণ চমৎকার, এবং আমার খালি মনে হচ্ছিল দ্বিতীয় হুগলি সেতুর কথা, তাই না বলুন? আর ওয়েদারটা হঠাৎ করেই খুব সুন্দর ছিল, কাটা কাটা মেঘ ছিল। এতদিন যে আমরা একটা স্যাঁতস্যাঁতে মেঘলা এবং বৃষ্টির পরিবেশের মধ্যে ছিলাম, সেটা থেকে এখন বেরিয়ে একটা মানে রৌদ্র উজ্জ্বল দিন পেয়েছি বলা যেতে পারে। যাই হোক, হোটেল এখান থেকে খুব বেশি দূর না, আমরা ব্রহ্মপুত্র নদীটাকে দেখতে দেখতেই সামনের দিকে এগোচ্ছি। আর এই যে সূর্য তখন কিন্তু মোটামুটি নেমে আসছে বলা চলে। যাই হোক, হোটেলে ঢুকে একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরোলাম। এই বাজারটাতে এসেছি আসামে। তো দেখা যাক এখান থেকে কী কী নেওয়া যায়। এখানে জানেন তো ফুচকা 20 টাকায় 5টা করে দেয়, এবং সেটা খেতে অখাদ্য, না খাওয়াই ভালো। এইটা হচ্ছে মেন মার্কেট, ফ্যান্সি মার্কেট, আমাদের গড়িয়াহাটের মতো, তবে গড়িয়াহাটের মতো অত বড় না হলেও মোটামুটি। তো এখানে প্রচুর রাস্তার প্রচুর দোকান পত্র আছে, এখান থেকে বেছে বেছে দেখে দেখে আমরা জিনিস কিনবো ভাবলাম, এবং মেন টার্গেট মেখলার দিকে। তো চলুন, কোথাও একটা মেখলার দোকান আছে, সেটা দেখে আমরা ঢুকি। মসজিদটা সাজানো রয়েছে সবুজ আলো দিয়ে, ভালোই লাগছে দেখতে। হোটেল থেকে এখানে আসতে প্রায় অটো ভাড়া নিয়েছে 150 টাকা, তো হোটেল থেকে একটু দূরে। এই যে আমরা চলে এসেছি একটা মেখলার দোকানে। এখানে শাড়ি মেখলা পাওয়া যায়, এখানে আসাম সিল্ক, আসামের শাড়ি, আসামের প্রিন্ট সবই কিন্তু পাওয়া যায়। তো একটু মেখলা দেখব, এখানে এসেছি মেখলা নেব না তা তো হয় না। চলুন তাহলে মেখলা কিনি। আর কি কি কিনলাম সেটা একদম ভিডিও লাস্টে গিয়ে দেখাবো, এখন দেখাতে গেলে আর কেনা হবে না। কেনাকাটা করতে একটু দেরিই হয়ে গেল, তারপর রাতে আমরা খেতে বসলাম। সবাই সবার মতো খাবার খেয়েছে, যার যেটা পছন্দ। আমি যেমন খেয়েছিলাম একটু মাছ ভাত, আমি অনেক দিন মাছ খাইনি, এই যে বোয়াল মাছ দিয়ে আমার এই মাছের থালি চলে এসেছে, এটা আমি খাবো।
আর শাশুড়ি মার জন্য একটা বলা ছিল স্পেশাল থালি, আর এটা বা আমার মেয়ের জন্য ও খাবে নান আর চিকেন। তো এটা বাটার রুটি বা বাটার নান। ওই যে বেবো এসেছে, বেবোকে একটু মেয়ে খাওয়ার চেষ্টা করছে। বেবো বলছে ওর পেট ভরে গেছে, বিশেষ কিছু খায় না বেবো, ভাত ডাল ওই খায়। তো এই যে শাশুড়ির একটা আনা হয়েছিল স্পেশাল ভেজ থালি। এখানে প্রচুর রকমের তরকারি আছে কিন্তু ভাতের পরিমাণটা বড্ড কম। এই প্লেটটার দাম 250 টাকা, ভাবা যায়। হ্যাঁ, একটা পাঁপড় ছিল। তো মাছটা খুব ভালো ছিল, অনেক দিন পর বোয়াল মাছ খেলাম, যেটা খেতে কিন্তু বেশ ভালো লাগলো। এই যে আমরা ঘরে চলে এসেছি। ঘরে এসে এবার দেখা হচ্ছে কে কী মেখলা কিনেছি, মেখলা বা শাড়ি কিনেছি। চলুন আপনারাও দেখতে থাকুন আমি কী কী কেনাকাটা করেছি, দেখতে আশা করি ভালোই লাগবে। আর আজকের ব্লগ এখানেই শেষ করছি। আমাদের বেড়াতে যাওয়ার যে এতদিনের ধারাবাহিক ব্লগগুলো ছিল সেটা এখানেই শেষ হচ্ছে। এর পরের দিনই আমরা ট্রেন ধরে বাড়ি ফিরেছিলাম এবং সরাইঘাট এক্সপ্রেস দুপুর 12টার সময় ছিল। সেই অভিজ্ঞতাটা আর ভেঙে দেখালাম না, সেরকম কোনো বিশেষ অভিজ্ঞতাও যদিও হয়নি, কিন্তু ফটো তুলতে তুলতে ভিডিও করতে করতে সত্যিই ভীষণ ক্লান্ত আমরা। তো ওই জন্য টোটাল যে এতদিনের ঘুরে বেড়ানো ছিল তার আজকেই পরিসমাপ্তি ঘটাচ্ছি ব্লগের। আর জিনিসগুলো দেখতে থাকুন। আর আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, আর পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর নতুন যারা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। বেড়াতে যাওয়ার গল্প মোটামুটি এই ব্লগেই আমি শেষ করলাম। এরপর যে ব্লগগুলো আসবে সেগুলো অন্যান্য অভিজ্ঞতার, এই বেড়াতে যাওয়া রিলেটেড হয়তো আর হবে না। আর অনেক মানুষ আমার ভিডিও দেখেন, অন্তত 100-200 মানুষ, তারা দয়া করে যদি একটা করে লাইক করে দেন তাহলে কিন্তু 100-200টা লাইক চলে আসবে। ওটুকু হয়তো করা যেতেই পারে, তাই না? একটু দেখুন না চেষ্টা করে যদি লাইকগুলো দিতে পারেন। এখানে চলছে মেখলা দেখা, আপনারাও দেখুন, ভালো লাগছে আশা করি। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, যদিও যে প্রচুর কমেন্ট আসে তা না, কিন্তু যদি মনে হয় একটা দুটো কমেন্ট করবেন সেটা পড়তে কিন্তু আমার খুব ভালো লাগবে। আজকের ব্লগ একটু হলেও লেন্দি হয়েছে, কারণ আজকেরই শেষ ব্লগ এবং অনেক কিছু আছে দেখানোর, তাই ব্লগ আজকের হয়তো একটু লেন্দি হলো। একটু কষ্ট করে দেখে নেবেন, কিন্তু বেড়াতে যাওয়ার এটাই শেষ ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে, অন্য কিছু নিয়ে। তাহলে আপনারা ব্লগটা দেখতে থাকুন, আর আপনাদের সাথে আমিও কিন্তু ব্লগটা দেখছি। ব্লগ চলতে থাকুক, আমিও নিচ্ছি বিদায়। সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।